আরেকটা কথা বলি, যেমন আমি ওই দিন ক্লাস 7-এর শিক্ষার্থীদের ইমেল লিখতে বললাম, হ্যাঁ। তো ক্লাস 7-এর শিক্ষার্থী, ওরা প্রায় 12-15 জন ছিল। আমি যখন ওদের খাতাটা দেখলাম, এর মধ্যে 7 জন 0 পেয়েছে, আর বাকিরা 1 এবং 2 পেয়েছে। তো একটা স্টুডেন্ট, ও বিকারুন্নেসায় পড়ে, মেধাবী স্টুডেন্ট, ওকে যখন আমি 2 দিলাম, ও একটু আমাকে খুব রাগ স্বরে বলতেছে, স্যার আপনি আমাকে 2 দিলেন কেন? আমি তো অমুক বই থেকে লিখেছি, লেখা তো সব ঠিক আছে, আপনি 2 আমার কেন দিলেন? জি। মানে অর্থাৎ ওর কাছে এমনটা মনে হচ্ছে আমি অমুক বই কপি করেছি, তাহলে কি বইয়ে ভুল ছিল, স্যার আমাকে 10-এ 10 দিবে, আমি তাকে 2 দিয়েছি। এখন এই ব্যাপারটা কেন হয়েছে? ও কি করছে, ওই বইটা হুবহু এখানে কপি মেরে দিয়েছে। তাহলে আমি কি বললাম, এই নাম্বারটা কি তোমাকে দিব, নাকি আমি তুমি যে অ্যাডভান্স বই থেকে শিখেছো চৌধুরী সাহেবকে দিব? নাম্বারটা কাকে দিব? কারণ এই লেখা তো তুমি লেখো নাই, লিখেছে কে? চৌধুরী সাহেব লিখেছে। তা আমি তাকে দিতে পারতাম, কিন্তু তোমাকে আমি 2 দিব, কারণ তুমি যে কষ্ট করে মুখস্থ করেছো, তুমি 2 পেয়েছো, আর চৌধুরী সাহেব এটাকে 8 পেয়েছে, 8-এ 8 ছিল। ঠিক আছে, একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে, শিক্ষার্থীরা কি করে, যে কোনো জায়গা থেকে ধাম করে মুখস্থ করে ফেলে, একেবারে টিচাররা শীট ধরে দেয়, ওরা নগদ খেয়ে ফেলে, আর পরীক্ষা অ্যাপ্লাই করে ফেলে। এই নাম্বারটা ওর না, যে বই থেকে মুখস্থ করেছে ওই ওই বইয়ের যে লেখক, তার নাম্বার এটা। তো একটা শিক্ষার্থীকে রাইটিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতটা মনে হয় আপনার জোর দেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে করি যে বর্তমান সময়ে যেহেতু ক্রিয়েটিভিটির উপরে জোর দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের সৃজনশীল প্রশ্নের উপরে জোর দেওয়া হচ্ছে। উপরের যে কোনো লেভেল এখন কিন্তু আর হুবহু বই থেকে কিছু আসে না, সবকিছুই ক্রিয়েটিভিটি, অর্থাৎ সে কতটুকু নিজে বুঝে লিখতে পারে। তো সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটাকে গুরুত্ব দিতে হবে, এবং প্রত্যেকটা টপিক যেন নিজের মতো করে লিখতে পারে, সেই ক্যাপাসিটি যেন তাদের তৈরি হয়, সেই দিকে অবশ্যই আমি মনে করি বেশি গুরুত্ব দেওয়া উচিত। জি, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের বলি, যারা যে সকল গার্ডিয়ানরা আমাদের কথাগুলো শুনবেন, আপনার বাচ্চাকে যদি আপনি কোনো কিছু মুখস্থ করান, কোনো প্যারাগ্রাফ, রচনা, ইমেইল, ওকে আপনি একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। যে টিচার আপনার বাচ্চাকে নিজ থেকে বাক্য লেখানো শিখাতে পারবে না, সে আপনার বাচ্চাকে কিছুই শেখে নাই। শেষ কথা, নিজ থেকে লেখার অভ্যাস করাইতে হবে। আর আমাদের মধ্যে একটা এমন ধারণা আছে, মানে আমাদের অর্থাৎ মনে হয় কোনো ইনফরমেশন আকাশ থেকে আসবে মাথার ভিতরে, যে সে একটা ট্রাফিক জ্যাম নিয়ে সে একটা প্যারাগ্রাফ লিখবে, তার মাথায় ব্লাইন্ড নাই কিছু। ট্রাফিক জ্যাম কেন ঘটে, কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারি, একটা দেশে কত পার্সেন্ট রোড থাকা উচিত, দেশে কত পার্সেন্ট রয়েছে, কোনো ইনফরমেশন নাই। মানে কি লিখবে মাথায় নাই। ম্যাক্সিমাম যখন কাউকে জিজ্ঞাসা করি, বলো তো হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম কি বাংলায় বলো, বাংলায় বলতে পারে না। রাস্তায় যানবাহন আটকে যাওয়াটাকে ট্রাফিক জ্যাম বলে, বুঝতে পারছেন? জি জি। তো যাই হোক, আমাদের ছেলে মেয়েদের ইনফরমেটিভ করতে হবে। ওদের কি করতে হবে, পত্রিকা পড়াতে হবে। পত্রিকা প্রত্যেকটা ছেলে মেয়েকে, আপনি যেমন সিলেবাস পড়াচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, ইনফরমেশনটাও পাবে কোন জায়গা থেকে, তাকে বই কিনে দিতে হবে। তাকে এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাকে আরো কিছু এক্সট্রা বই দিয়ে তার তার জ্ঞানের ভান্ডারকে বুস্ট আপ করতে হবে, না হলে হবে না। তো যাই হোক, রাইটিং এর জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে ইনফরমেটিভ হতে হবে, এবং সে নিজ থেকে চিন্তাশীল যে ব্যাপারটা তার মধ্যে জাগ্রত করতে হবে। যদি সে বই থেকে মুখস্থ করে ফেলে, এক হচ্ছে তার চিন্তাশীল জায়গাটাতে আমরা চাপিয়ে রাখছি, আর সেকেন্ড হচ্ছে সে ইংলিশে নিজ থেকে মুখস্থ করার পরিবর্তে অন্য একটা বই থেকে সে নগদ খেয়ে ফেলতেছে। এই জায়গায় যাওয়া যাবে না, এখান থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। আরেকটা কথা বলি, আমি আপনাকে একটু আগে একটা রেফারেন্স দিয়েছিলাম, যে একটা স্টুডেন্ট এই আজিমপুরেরই খুব সম্পদশালী এক ফ্যামিলির, যাদের প্রায় 8-10 তলা বিল্ডিং আছে, তার বাচ্চাকে আমার এখানে দিল। দেওয়ার পরে সে বলল, স্যার আপনি কি বেসিকটা স্ট্রং করবেন? আমি বললাম ঠিক আছে। আমি কি করলাম, বেসিকটাকে স্ট্রং করার জন্য ওর পিছনে সময় দেওয়া শুরু করলাম। এর মধ্যে হুট করে পরীক্ষা চলে আসছে, আইসা বলতে, স্যার বেসিক বাদ দেন, সামনে পরীক্ষাটার জন্য ওকে তৈরি করেন। তা আমি বললাম ঠিক আছে, আমি তৈরি করি পরীক্ষার জন্য। 1 মাস পরে ওই বাচ্চা আসে না কোচিংয়ে। অথচ এই বাচ্চাটা যখন আসছে, আমি ভাবলাম যে ওর আব্বু আমার সাথে পথে ঘাটে দেখা হয়, তার বাচ্চাকে ভালো মতো পড়াতে হবে,
ওই শিক্ষার্থীটাকে, কারণ একটা সামাজিক সম্পর্ক আছে তার সাথে। আমি খুব সিনসিয়ার হইলাম। তো যখন ভাবলাম যে বাচ্চাটা আসতেছে না, অবশ্যই আমার প্রতি সে অসন্তুষ্ট, আমার পড়ার মান মনে হয় সে পছন্দ করছে না, কিন্তু পথে ঘাটে আমার সঙ্গে যখন দেখা হবে, আমার চোখটা আমি কিভাবে রাখবো? তখন তার দিকে ফোকাস করবো না অন্যদিকে ফোকাস করব? আমি খুব লজ্জা পাচ্ছিলাম, কেন আসতেছে না। ইভেন আমার কলও সে ধরতেছে না, কলও ধরতেছে না। আমি খুব কষ্ট পেলাম, ব্যাপারটা আস্তে আস্তে ভুলে গেলাম। অনেক দিন পরে, অনেক বছর পরে, তো একদিন ওই লোক, তার নাম সহ আমি পারতাম বলতে, কি চাই না তাকে আমি করতে, তো বললাম যে আসসালামু আলাইকুম, আপনার তখন অনার্স ইন্টার্ন পরীক্ষা দেওয়ার পরে যে আপনার বাচ্চা কোথায় চান্স পেয়েছে, বললো স্যার কোথায় চান্স পায়নি। মানে মানে ওনার স্বপ্নটা এমন ছিল, তার বাবা মা সব সম্পদ ডালবে এই বাচ্চার পিছনে, তার সন্তানকে সে গ্রেট কিছু করবে, এই স্বপ্ন নিয়ে তারা সবসময় থাকে। বাচ্চা পড়লে মা এসে বসে থাকে, বাবা দিয়ে যাচ্ছে, খুব সিনসিয়ার। তার বাচ্চা বলেন তো চান্স কেন পেল না? কোথায় তার চান্স পায়নি? এটা বিষয়টা আমি যেটা মনে করি যে আমি আপনাকে, আপনারা কিন্তু এমনটা কখনো মনে করবেন না এখানে অভিশাপ দিছে, আমার কষ্ট পাইছে, না না না, এটা না, মোটেও না। কষ্ট তো এটা দূরের কথা, কিন্তু এই বাচ্চাটা চান্স কেন পেল না? এটা এক ধরনের আসলে অভিজ্ঞতা শেয়ার করা, এটাই আর কি। তো আসলে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আমরা অভিভাবক হিসেবে আমরা সবসময় চিন্তা করি আমার স্টুডেন্ট যেন পরীক্ষায়, আমার ছেলে হোক বা মেয়ে হোক, যেন সর্বোচ্চ নম্বর পায়। এই নম্বরটাকে কিন্তু আমরা বেশি প্রাধান্য দিই। তো আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে আমি যেটা অনুভব করি যে নম্বরের পিছনে দৌড়ালে আমাদের ভুল হবে। আমার ছেলে হোক মেয়ে হোক, সে তার ক্লাস অনুযায়ী সে ওই লেভেল আছে কিনা সেটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। যে আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, 8 অনুযায়ী ওর লেভেলে আছে কিনা সেটা কিন্তু আগে আমার যাচাই করতে হবে। আমার মেয়ে 100-তে 100ই পেলো, এটা আমি অনেক খুশি হয়ে গেলাম, কিন্তু দেখা গেলো সে বেসিক অনেক কিছু জানে না, সে একটি সেন্টেন্সের কয়টি অংশ এটাও বুঝে না, বা কোন জায়গায় কোন প্রেক্ষাপটে কি ব্যবহার করতে হবে, কোন ভোকাবুলারি এটাও জানে না। তো এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের সচেতন থাকতে হবে যে আমার সে জায়গায় দিতে হবে যেখানে থেকে আমার সন্তানেরা প্রপারলি জানতে পারে, সঠিক বিষয়গুলো যেন জেনে আসতে পারে। এখন শুধু আমি কোনো এক জায়গা দিলাম যে সেখানে আগেই কিছু গাইডলাইন পেয়ে গেল পরীক্ষার আঙ্গিকে, এখন পরীক্ষা যে দেখা গেলো যে সে অনেক ভালো নাম্বার পেল, এক্ষেত্রে আমরা কিন্তু খুব মানে প্রশংসা করি ওই শিক্ষককে, যে শিক্ষকে আগেই তাকে একটা গাইডলাইন দিয়ে পড়িয়েছে, শর্ট সাজেশন দিয়ে মডেল কোশ্চেন কম দিয়ে পড়ে নাম্বার ভালো এবং ভালো নাম্বার পেয়েছে। সেই ক্ষেত্রে আমরা অনেক প্রশংসা করি, এই স্যার খুবই ভালো, মাত্র 3-4টা মডেল টেস্ট করিয়েছে, তার মধ্যে থেকে এসে গেছে। আর যে স্যার 10টি মডেল টেস্ট করেছে, দেখা গেল যে এই স্যারে এত পড়ায়, এত চাপ নেয়, এটা তো এই না, মানে আমার বাচ্চার জন্য কষ্টকর। তো এই ধ্যান ধারণা থেকে আমাদের অভিভাবকদের সরে আসতে হবে। আমি মনে করি যে ওই যে কথাটি আপনি বলেছেন যে হায়ার এডুকেশনে এখন আমাদের ইউনিভার্সিটি তে দেখা যায় যে গত 24-এর যারা ইন্টারমিডিয়েট পাস করেছিল, ইংলিশে পাসের হার কিন্তু অনেক কম ছিল, রাইট। এটা কিন্তু একটি আমাদের অ্যালার্মিং মেসেজ যে আমার বাচ্চা ইন্টারমিডিয়েট পাস করলো, দ্যাট মিনস 12 বছর সে একাডেমিক মানে ইংলিশ জেনেছে, কিন্তু সেও ওখানে পাসই করতে পারে না ইংলিশে ইউনিভার্সিটি পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে। তো এই যে আমাদের যে ল্যাগগুলো, এই ল্যাগগুলি কেন সেটা কিন্তু আমার খুঁজে বের করতে হবে। যে আমার একটু বাধা দিই, অ্যাডমিশনে কখনোই কোনো কোশ্চেন রিপিট হয় না, কোনো 100 বছরে এমন কোন এক্সপেরিয়েন্স নেই রিপিট হয়েছে, সেম প্যাটার্নের আসে। তো ওরা যখন মুখস্থ করে যায়, অ্যাপ্লাই করে, অ্যাডমিশনে গেলে আর রিপিট হচ্ছে না, তখন তার ধরা খাচ্ছে। এই যে আমাদের যে দুর্বলতার জায়গাটা, এটা কিন্তু এজ এ গার্জিয়ান আমাদের এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। যে আমি মনে করি যে প্রতিষ্ঠানে বা যে শিক্ষক এই জায়গাগুলো নিয়ে কাজ করে, গবেষণা করে, সে রিসার্চ করে, নিজে রিস্কফুল হয়েছে, এই ধরনের শিক্ষকের কাছে দেওয়াটাই আমি মনে করি যুক্ত। শুধুমাত্র ওই অমুক স্যারের কাছে এতজন স্টুডেন্ট এত ব্যাচ পড়ায়, এই ধরনের মানে এইতে থেকে না, যে একটু যাচাই করে দেওয়াটা আমি মনে করি যুক্ত। মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, মানে আমরা যেভাবে মানে নম্বরের পিছনে ছুটি, এইটাতে না ছুটে আপনার বাচ্চার সার্বিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা এই দিকটাতে আপনাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা চাই ইন্টিগ্রেটেড এডুকেশন, ওই দিকটাতে খেয়াল রেখে আমরা
সামনে আগাবো।